সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আবারও ফিরে এলাম আপনাদের কাছে। আজকের নিবেদন প্রচিতা গুপ্তের লেখা গল্প কৃষ্ণচূড়া। ভয়ঙ্কর ঘটনাটা জানা গেল লাঞ্চ আওয়ারে। অতি ব্যস্ততার মধ্যেও ইনস্টিটিউটের সকলেই কম বেশি খাওয়ার পাট চুকিয়ে ফেলার মুখে হলেও ডিরেক্টর মণিময় সামন্ত লাঞ্চ প্রত্যাখ্যান করেছেন। শুধু এক বাটি টক দই নিয়েছেন তিনি, তবে সেটাও খাচ্ছেন না। টেনশন হচ্ছে, ভয়ঙ্কর টেনশন। 2 রাত ঘুম হয়নি তার। কাল থেকে খিদেও নেই। মণিময় সামন্ত, রোবোটিক্স বিষয়ে তিনি একজন পণ্ডিত। রোবট বিজ্ঞানে তার খ্যাতি বিশ্বজোড়া। তার ZMP টেকনিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ZMP টেকনিক নিয়ে রোবটের চলাফেরার বিষয়টা নির্দিষ্ট করা হয়। হাঁটা চলা, লাফানো, এমনকি সাঁতার পর্যন্ত। মণিময় সামন্ত অ্যাকাচুয়েটর মোটর, হাইড্রোলিক সিস্টেমস, ইলেকট্রিক সার্কিটের অদল বদল ঘটিয়ে মানুষের চেহারার রোবটকে দিয়ে হাই পর্যন্ত তুলিয়েছেন, দেখিয়েছেন ভেতরের শক্তি কমে এলে রোবট হাই তুলে তা বুঝিয়ে দিতে পারবে। এই কাজ নিয়ে খুব হইচই হয়েছিল। এমন মানুষের টেনশন করা কিছুতেই মানায় না। মণিময় সামন্ত নিজেও সেটা বোঝেন। নিজের ওপর রাগও হচ্ছে। মনে হচ্ছে শুধু লেখাপড়া নিয়েই তিনি ভালো ছিলেন, কেন যে মরতে এত বড় একটা গবেষণা কেন্দ্রে ডিরেক্টর হতে গেলেন। মণিময় সিদ্ধান্ত নিয়েছেন সামনের এক্সিবিশনটা পার করেই তিনি ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দেবেন। এত ঝামেলা তিনি নেবেন না। রোবট নিয়ে কাজ করলেও তিনি তো মানুষ, রোবট নন। 3 দিন পরে ইনস্টিটিউটে যে এক্সিবিশন হতে চলেছে তার উপরে অনেক কিছু নির্ভর করছে। প্রতিষ্ঠানের মান সম্মান তো বটেই, এমনকি টাকা পয়সাও। সব কিছু ঠিকমতো হলে আগামী কয়েক বছর আর ফান্ড নিয়ে চিন্তাভাবনা করতে হবে না। অনেক চিন্তাভাবনার পরিশ্রম করেই রোবটগুলো তৈরি করেছেন। অতিথিরা আসছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তার মধ্যে রোবোটিক্সের ছাত্রছাত্রী, বিজ্ঞানীরা যেমন আছেন, তেমন নামি দামি কোম্পানির প্রতিনিধিরাও রয়েছেন। রোবট পছন্দ হলে অর্ডার পাওয়া যাবে। যারা গোটা রোবট অর্ডার দেবেন না, তারা সার্কিট, ডায়াগ্রামস বা সফটওয়্যার কিনে নিয়ে যেতে পারবেন। ঠিক এই সময় মণিময় সামন্তর কাছে ভয়ঙ্কর খবরটা এলো। ইন্টারকমে খবর দিলেন ডক্টর সুফল সরকার। খবর শোনার পর কয়েক মুহূর্তের জন্য তার যাবতীয় বোধ বুদ্ধি যেন লোপ পেয়ে গেল। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ খুব খিদে পাচ্ছে। মণিময় 1 চামচ দই তুলে মুখে দিলেন। অতিরিক্ত টেনশনের ওপর টেনশন চাপলে বুঝি এমনই হয়। পালিয়ে যাওয়া খিদে আবারও ফিরে আসে। ঘটনাটা এরকম। নিজের ঘরে লাঞ্চের অর্ডার দিয়ে ডক্টর সুফল সরকার ল্যাবরেটরিতে ঢুকেছিলেন। কদিন থেকে R3 মডেলে একটা সেন্সর গোলমাল করছে। ফলে R3 আলজেব্রা, জিওমেট্রি বা ক্যালকুলাসের জটিল ফর্মুলা ঝরঝর করে বলে দিতে পারছে, কিন্তু সহজ প্লাস মাইনাসে হোঁচট খাচ্ছে। কাল বিকেলে 19-এর নামতা বলতে গিয়ে 62-র ঘরে এসে থমকে গিয়েছে। রোবট যদি সাম্পান্ন 19-এর নামতা বলতে গিয়ে চুপ করে যায়, তবে সেটা ভারী বিশ্রী ব্যাপার হবে। তার উপরে এক্সিবিশনে R3-কে একজন প্রফেসর হিসেবে দেখানো হবে। ইউনিভার্সিটি স্তরে সে পড়াতে পারবে। প্রোগ্রামিংয়ের সিলেবাস বদলে দিলেই হলো। সেদিক থেকে এই R3 এক্সিবিশনে অবশ্যই গুরুত্বপূর্ণ মডেলগুলোর একটা। সুফল সরকার গোলমাল নিয়ে খুবই উদ্বিগ্ন। ডিরেক্টরের কানেও গোলমালের খবর ইতিমধ্যেই পৌঁছেছে। আজ সকালে তিনি সুফল সরকারকে ডেকে পাঠিয়েছিলেন। এটা কি ব্যাপার ডক্টর সরকার? আমি শুনলাম R3-তে সমস্যা হচ্ছে। ঘটনা কি সত্যি? ডক্টর সরকার মাথা চুলকে বলেছিলেন, আগে হ্যাঁ স্যার, সত্যি। কঠিন প্রবলেম সলভ করছে, কিন্তু ছোটোখাটো অঙ্কে আর কি। মণিময় বিরক্ত গলায় বলেছিলেন, ফর গড সেক, 3 দিন বাদে প্রোগ্রাম। কাল রাতে গেস্টরা আসতে শুরু করবে। লাস্ট মোমেন্টে এই ধরনের গোলমাল কি করে হয়? মানে স্যার, সেটা তো বুঝতে পারছি না, তবে তবে খুব শীঘ্রই ধরে ফেলার চেষ্টা করছি।
মণিময় সামন্ত এই কথায় মোটেই আশ্বস্ত হলেন না। মাথা নেড়ে বললেন, ভেরি ব্যাড ডক্টর সরকার। এতদিন ধরে আমরা প্রিপারেশন নিয়েছি, তারপরেও যদি এমন হয়, ইটস এ ম্যাটার অফ গ্রেট শেম। বাকিগুলোর খবর কি? সেগুলো গোলমাল শুরু করেছে নাকি? না না স্যার, বাকি মডেলগুলো একদম টোটালি পারফেক্ট। X5-এর হাইড্রোলিক পিস্টনে একটা সমস্যা ছিল। মডেল ঘাড় ঘোরানোর বেলায় একটা এক্সট্রা জার্ক পাচ্ছিল। ডক্টর ভাদুরী কালই রিপেয়ার করে ফেলেছেন। মণিময় ভ্রু কুঁচকে বললেন, ওর ফাংশনটা যেন কি? খেলার সঙ্গী হওয়া। ধরুন মর্নিং ওয়াকের সময় পাশে পাশে হাঁটলো বা জগিং করলো, কিছু গেমে পার্টনারও হতে পারবে। মণিময় সামন্ত চোখ থেকে চশমা খুলে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। খেলার মধ্যে আপনারা কি ব্যাডমিন্টন আর পোলোটা রাখতে পেরেছেন? আমি কিন্তু বারবার বলে দিয়েছিলাম বাইরে পোলোটা খুবই পপুলার গেম, আবার ব্যাডমিন্টন না থাকলে মেয়েরা এই মডেলে ইন্টারেস্টেড হবে না। অ্যান্ড হোয়াট অ্যাবাউট N2, তার খবর কি? সেও আবার কোনো গড়বড় করছে না তো? স্যার, N2-কে ডোমেস্টিক হেল্পার হিসেবে রেডি করা হয়েছে। রান্না থেকে শুরু করে গেস্ট অ্যাটেন্ড সব কিছুই সে করতে পারবে। মণিময় সামন্ত ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে বললেন, উফ, করলেই ভালো। আচ্ছা, ডক্টর সরকার, ওই ম্যানেজার মডেলের কোডটা কি? ওটা স্যার Z4। অ্যাকাউন্টস, কোঅর্ডিনেশন, প্রোডাকশন, মার্কেটিং সব ধরনের কাজে এই মডেল অ্যাসিস্ট করতে পারছে। সবচেয়ে বড় কথা স্যার, Z4 মিটিংয়ে বসে সকলের সঙ্গে আলোচনাও করতে পারে। সমস্যা শুধু একটাই ছিল, ম্যানেজার বাবুর মুখে একটু বেশি হাসি হাসি ভাব চলে এসেছিল আর কি। মণিময় সামন্ত চাপা আর্তনাদ করে উঠলেন, হাসি? শেষ পর্যন্ত ম্যানেজার কিনা হাসছে? কোম্পানির সিরিয়াস মিটিংয়ে বসে ম্যানেজার যদি হাসে, সেটা কেমন হবে ভাবতে পারছেন ডক্টর সরকার? এই মডেল তো শুধু হাসি মুখের জন্যই বাতিল হয়ে যাবে। ডক্টর সরকার তাড়াতাড়ি বললেন, সমস্যাটা কিন্তু আর নেই স্যার। ফেশিয়াল এক্সপ্রেশন মানে ফাইবারের কাজে ভুল হয়ে গিয়েছিল। ঘাম জমেনি, তবুও মণিময় সামন্ত রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। সুফল সরকার সামান্য হেসে বললেন, এত দুশ্চিন্তা করবেন না স্যার, এক্সিবিশন, সেমিনার সবই খুব ভালো হবে। M5 এবং K6 দারুণ মডেল। আপনি তো জানেনই স্যার, K6 ইজ রিয়েলি আ ব্রিলিয়ান্ট জব। ডক্টর শকুন্তলা মিত্র নিখুঁতভাবে মেয়েটাকে বানিয়েছে। এখন নিখুঁত বলছেন? কাল হয়তো ডক্টর মিত্র এসে বলবেন মডেলে খুঁত পাওয়া গিয়েছে, সোলোনয়েড গোলমাল হয়েছে, বা ওই মেয়ে ঘন ঘন হাঁচি ফেলছে। সুফল সরকার কোনো রকমে হাসি চাপলেন। ডক্টর সামন্তর টেনশন সত্যি বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে পৌঁছেছে। না হলে রোবট হাঁচি দিচ্ছে এমন কথা তার মাথাতেই আসতো না। না স্যার, আপনি দেখবেন, বললেন ডক্টর সরকার। K6 শুধু ভালো মডেলই হননি, তার অ্যাপিয়ারেন্সও চমৎকার। শাড়ি পরিয়ে টিপিক্যাল বাঙালি অল্পবয়সী মেয়ের ইমপ্রেশন দেওয়া হয়েছে। ডক্টর মিত্র মডেলের জন্য শান্তিনিকেতন থেকে গহনা পর্যন্ত আনিয়েছেন। হাইড্রোলিক সিস্টেম এমনভাবে প্রোগ্রাম করেছেন যাতে মেয়েটা নির্দিষ্ট ইন্টারভ্যালে কপালের ওপর পড়া চুল ঠিক করতে পারে। রোবট বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে সত্যিকারের কলেজ পড়ুয়া মেয়ে। আমরা সকলে ডক্টর মিত্রকে কংগ্রাচুলেট করেছি। আপনিও করেছেন স্যার। ও, আমিও করেছি নাকি? কি জানি, হয়তো করেছি। বললাম না, সবই ভুলে যাচ্ছি। তা এই K6-এর কর্মকাণ্ডটা কি যেন? এত সাজগোজ কিসের? ফ্যাশন শোতে হাঁটবে নাকি? এবার আর না হেসে পারলেনই না সুফল সরকার। আগে স্যার, K6 ইজ জাস্ট আ ফ্রেন্ড। কোম্পানি দিতে পারে, ছেলে মেয়েদের সঙ্গে গল্পগুজব করতে পারে, ইন্টারাক্ট করবে। বহু দেশে তো স্যার আজকাল এটা একটা সিভিয়ার প্রবলেম হয়েছে। বন্ধু নেই, কথা বলার একটাও লোক নেই। কাজটা ডিফিকাল্ট ছিল। ডক্টর মিত্র খুব সাকসেসফুলি কাজটা করতে পেরেছেন। মেয়েটাকে দেখতে এমন অ্যাট্রাকটিভ করা হয়েছে, আলাদা করে একটা পার্সোনালিটি ইমপ্রেশনও দেওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, অন্য কোনো মডেলের নাম না থাকলেও K6-এর কিন্তু একটা নাম দেওয়া হয়েছে। নাম?
রোবটের নাম? হ্যাঁ স্যার, ডক্টর শকুন্তলা মিত্রই নামটা দিয়েছেন। একদম বাঙালি নাম। মডেলকে ল্যাবরেটরিতে কৃষ্ণচূড়া বলে ডাকা হচ্ছে। সুফল সরকার চলে যাওয়ার পর মণিময় সরকার ভাবলেন মডেলদের ক্যাটালগে আরও একবার চোখ বুলিয়ে নেবেন। আসল বিষয়টা এতটা গুলিয়ে ফেলা তার উচিত হচ্ছে না। টেবিলে ছড়ানো কাগজ হাতড়েও তিনি ক্যাটালগটা খুঁজে পেলেন না। ল্যাপটপে হাত দিলেই পাওয়া যাবে, কিন্তু হাত দিতে তার মোটেও ইচ্ছে করছে না। এমন সময় টক দইয়ের বাটি এলো। সেই বাটি রেখে চুপ করে বসে রইলেন। আর তখনই ডক্টর সরকার খবরটা দিলেন। খবরটা দেওয়ার সময় তার গলাটা কেঁপে গেল। স্যার, স্যার শুনছেন? বলো। স্যার, ল্যাব থেকে বলছি, কৃষ্ণচূড়া নেই। কৃষ্ণচূড়া? সে কে? হু ইজ শি? আমাদের K6 মডেল স্যার। আমি আর কে ঠিক করতে ল্যাবে গিয়েছিলাম। কাজ শেষ করে বেরোতে গিয়ে হঠাৎ নজরে পড়ল K6-এর জায়গাটা একদম ফাঁকা। ফাঁকা মানে? মানে বুঝতে পারছি না স্যার। ডক্টর শকুন্তলা মিত্রকে ফোন করেছিলাম, উনি নিজের কোয়ার্টারে ছিলেন। শি ইজ কামিং হিয়ার, এখনই আসছেন। মণিময় সামন্ত ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলেন, তা বাকিগুলো? সব আছে স্যার, অনলি K6। ইন্টারকম রেখে মণিময় খিদে অনুভব করলেন। এক চামচ দই মুখে তুলে দিতে দিতে ভাবলেন কি করা উচিত। এখনই কি রেজিগনেশন লেটার লিখে ফেলা দরকার, নাকি মাথায় দেওয়ার জন্য বরফ আনতে বলবেন? জেলখানা থেকে কয়েদি পালালে পাগলা ঘন্টি বাজানো হয়, ল্যাবরেটরি থেকে রোবট পালালে কি ব্যবস্থা আছে? তাছাড়া K6 পালিয়েছে এমন উদ্ভট কথা তার মাথায় আসছেই বা কেন? রোবট খারাপ হতে পারে, পালাতে পারে না। বিজ্ঞানী মণিময় সামন্তর মনে হলো তিনি পাগল হয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই খবর পাওয়া গেল একটি অল্প বয়সী সুন্দরী মেয়েকে গেট থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। মেয়েটির মাথায় গোলাপি রঙের সুন্দর একটি ছাতা। বড় রাস্তা পার করে মেয়েটি ছাতা বন্ধ করে ট্যাক্সিতে ওঠে। ঘণ্টাখানেক পর ডিরেক্টরের ঘরে জরুরি মিটিংয়ে ডক্টর শকুন্তলা মিত্র জানালেন শুধু K6 মডেল নয়, তার ছাতাটিও পাওয়া যাচ্ছে না। গত বছর টোকিওতে একটা সেমিনারে যোগ দিতে গিয়ে এই ছাতাটি খুব শখ করে কিনেছিলেন তিনি। গতকাল ডক্টর মিত্র সেটি ল্যাবরেটরিতে ফেলে যান। মণিময় সামন্ত কঠিন চোখে মিত্রের দিকে তাকিয়ে বললেন, K6-এর চিপসে কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে কি? সে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারবে? শকুন্তলা মিত্র বড় বড় চোখ করে বলল, হ্যাঁ স্যার, পারবে। তাকে কথা বলার ভাষা দেওয়া হয়েছে। তাছাড়া আরও কয়েকটি ব্যাপার আছে। মডেলকে আমরা একটা সময় নানা ধরনের পোশাক পরিয়ে দেখছিলাম। দ্যাট ব্যাগ ইজ মিসিং, মানে পোশাক ভর্তি ব্যাগটাও ল্যাবে নেই। মণিময় সামন্ত নিচু গলায় বললেন, আমাদের গোপনে খোঁজখবর করতে হবে। ঘটনাটা যেন কোনোভাবেই পাঁচ কান না হয়। মডেলের একটা ফটো দিন, আমি পুলিশের সঙ্গে কথা বলছি। পুলিশকে খবর দেওয়া হলো, কিন্তু ফটো দেওয়া হলো না। কারণ K6-এর কোনো ফটো নেই, শুধু সার্কিট ডায়াগ্রাম আছে। পুলিশ স্পষ্ট জানিয়ে দিল সার্কিট ডায়াগ্রাম হতে নিয়ে মানুষের ভিড়ে মিশে যাওয়া রোবট খুঁজে বের করা তাদের পক্ষে একদমই অসম্ভব। 3 মাস পর কৃষ্ণচূড়া মুখ ফিরিয়ে বসে আছে। সিঞ্চনের বেশিরভাগ কথাই সে উত্তর দিচ্ছে না। যে কটা উত্তর দিচ্ছে মুখ ফেরানো অবস্থাতেই দিচ্ছে। এই এক নতুন কাণ্ড হয়েছে। গত 3 মাসেই মেয়েটার সঙ্গে সিঞ্চনের মান অভিমান কম হয়নি, কিন্তু কখনো এই পর্যায়ে যায়নি। তার উপর আগে সবই ছিল ছোটোখাটো রাগ, ঠিক সময় না আসা, রাতে ফোন না করা, অফিস কামাই করে বেড়াতে না যাওয়া, এই ধরনের। অভিমান ভাঙাতে অবশ্য অসুবিধে হয়নি। কখনো সিনেমা, কখনো আইসক্রিম, কখনো ছোটোখাটো গিফটেই কাজ হয়ে গিয়েছে। আজ অবস্থা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে। কেন জানি সিঞ্জনের মনে হচ্ছে এই মেয়ে অন্য কিছু ভাবছে, কঠিন কিছু। যদিও কাল সন্ধেবেলা যে ঘটনাটা ঘটেছে তাতে রাগ করার কথা সিঞ্জনেরই। অপমানিত যদি কেউ হয়ে থাকে সে হয়েছে, কৃষ্ণচূড়া নয়।
সেই সময় রাগও হয়েছিল খুব, খানিকটা দুঃখও। কাল অনেক রাত পর্যন্ত মন খারাপ ছিল। ঠিক করেছিল কৃষ্ণচূড়ার সঙ্গে সে কোনো দিনও কোনো রকম যোগাযোগ করবে না। প্রেম করলে রাগ দেখানোর অধিকার শুধু মেয়েদেরই থাকবে না, এমন কথাটা কৃষ্ণচূড়াকে বুঝতে হবে। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখে মন থেকে রাগ টাগ সব ভ্যানিশ হয়ে গিয়েছে। একেই বোধহয় প্রেম বলে। মোবাইলে কৃষ্ণচূড়াকে ধরল সিঞ্জন। গুড মর্নিং কৃষ্ণচূড়া। গুড মর্নিং, থমথমে গলায় বলছে কৃষ্ণচূড়া। সিঞ্জন গলায় ঠাট্টার ভাব এনে বলল, গলা শুনে মনে হচ্ছে এখনো খেপচুরিয়াস। নিজে কাণ্ড বাঁধিয়ে নিজেই রেগে গেলে। ওপাশে শান্ত গলায় কৃষ্ণচূড়া বলল, তোমার কি আজকে একটু সময় হবে সিঞ্জন? আমি দেখা করতে চাই, তোমার সঙ্গে কিছু কথা আছে। ফোন রেখে দেওয়ার পর সিঞ্জন কিছুটা থমকে গেল। কৃষ্ণচূড়া এত সিরিয়াস কেন? আসলে এই মেয়েটিকে সে এখনও ঠিকমতো বুঝে উঠতে পারেনি। ঠিকমতো বোঝার পক্ষে 3 মাস যদিও খুবই সামান্য সময়, তবুও হাসি খুশি সরল মেয়েটা সামান্য কারণে বেশ কিছুটা সময় হলো এই কফি শপে কৃষ্ণচূড়াকে নিয়ে ঢুকেছে সিঞ্জন। ক্যাপুচিনো কৃষ্ণচূড়ার ফেভারিট, যদিও সিঞ্জনের জঘন্য লাগে। তবে আজ সে এমন হাসি মুখ করে এই কফি খাচ্ছে যে মনে হচ্ছে এমন অপূর্ব জিনিস সে আগে কখনো খায়নি। কিন্তু কৃষ্ণচূড়া সেটা লক্ষ্যই করছে না। মেয়েটা গম্ভীরভাবে কিছু একটা ভেবে চলেছে। সিঞ্জন নরম গলায় বলল, কৃষ্ণচূড়া, তুমি কি বেশি রাগ করেছ? এত রাগ করার মতো ঘটনা কি কালকে আদৌ ঘটেছে? কৃষ্ণচূড়া জিন্সের ওপরে বেগুনি রঙের একটা টপ পরেছে, দারুণ লাগছে দেখতে। তবে 3 মাস আগে সিঞ্জন যখন এই মেয়ের প্রেমে পড়ে, সেদিন জিন্স টপ নয়, কৃষ্ণচূড়া পরেছিল শাড়ি। সেই দিন অফিস থেকে বেরোতে রাত বেশি হয়ে গিয়েছিল সিঞ্জনের। আইটি কোম্পানিতে কাজের চাপ সবসময়ই বেশি। তার ওপর সিঞ্জন চাকরিতে ঢুকেছেও সদ্য। ডিউটি টাইম পেরিয়ে গেলেও বসের দেওয়া অ্যাসাইনমেন্ট এখনও পেন্ডিং রেখে বেরিয়ে পড়া অত্যন্ত খারাপ দেখায়। কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। সিঞ্জন বেরিয়ে দেখল সেক্টর 5-এর মতো সরগরম এলাকাও বেশ ফাঁকা। এদিকটায় বাস টাস এমনিতেও কম, রাত বাড়লে আরও কমে যায়। খানিকটা হেঁটে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে এসে দাঁড়ালো সিঞ্জন। স্ট্যান্ডে ভিড়। ট্যাক্সি দেখলেই গলায় কার্ড ঝোলানো ছেলে মেয়েরা ছুটে যাচ্ছে। যে কজন পারছে ঢুকে পড়ছে গাদাগাদি করে। ভিড়ের কারণে 2টো ট্যাক্সি ছেড়ে দিতে হলো সিঞ্জনকে। 3 নম্বর ট্যাক্সি দেখে ছুটে গিয়ে কোনো রকমের ঠেলে ঠুলে উঠে পড়ল সিঞ্জন। জানালার ধারে বসেছে। বাইপাসের ফুরফুরে হাওয়ায় সে চোখ বুজল। গোটা পথ অন্য প্যাসেঞ্জারদের দিকে তাকায়নি সিঞ্জন, পাশে বসা মেয়েটির দিকেও না। খেয়াল করতে হলো যাদবপুরে নামার সময়, তখন ট্যাক্সি প্রায় ফাঁকা। এক্সকিউজ মি, কিছু মনে করবেন না, পার্সটা মনে হয় ফেলে এসেছি। ক্যান ইউ হেল্প মি? নিচু গলায় মিষ্টি নারী কণ্ঠ শুনে চমকে ফিরে তাকায় সিঞ্জন। বাইপাসের অন্ধকারে মেয়েটার মুখ ভালো করে দেখতে না পেলেও গলার স্বরে তার কাঁচুমাচু ভাবটা বেশ বুঝতে পারল মেয়েটা সত্যি বিপদে পড়েছে। মেয়েটা শাড়ি পরে আছে। আজকাল কলকাতায় শাড়ি পরা কম বয়সী বাঙালি মেয়ে চট করে চোখে পড়ে না। বিশেষ সেক্টর 5-এ যাতায়াত করে এমন মেয়ে তো নয়ই। দাঁড়িয়ে পড়ে সিঞ্জন। মেয়েটি কাতর গলায় বলে, আসলে ট্যাক্সিতে ওঠার সময় বুঝতে পারিনি যে পার্সটা। সিঞ্জন হেসে বলে, ইটস ওকে, কত লাগবে বলুন? মেয়েটি লাজুক গলায় বলে, ট্যাক্সি ভাড়াটুকু দিলেই হয়ে যাবে। সিঞ্জন ওয়ালেট থেকে 50 টাকার একটা নোট বের করে মেয়েটিকে দিতে গেলে সে বলে, প্লিজ আমাকে দেবেন না, ইফ ইউ ডোন্ট মাইন্ড ড্রাইভারকে দিয়ে দিন। সিঞ্জন খুশি হয়। সে ঠিকই বুঝেছে মেয়েটা সত্যিই বিপদে পড়েছে। সে ড্রাইভারকে দুজনের ভাড়া দিয়ে দেয়। মেয়েটি গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলে, আপনার অ্যাড্রেস বা মোবাইল নাম্বারটা যদি দেন আমি কালই। সিঞ্জন হেসে বলে, ইটস ওকে, ওইটুকু টাকা ফেরত দেওয়ার দরকার নেই, আপনি সাবধানে যান, টেক কেয়ার। মেয়েটিও হাসে, অস্ফুটে বলে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।
ট্যাক্সি আবার স্টার্ট দেওয়ার আগে উল্টো দিকের গাড়ির হেডলাইটের চকিতের জন্য মেয়েটার মুখ দেখতে পায় সিঞ্জন। ভাষা ভাষা সুন্দর দুটো চোখে কৃতজ্ঞতা মাখিয়ে মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে। নিজের পিঠ চাপড়ায় সিঞ্জন। ঠিকানা বা মোবাইল নাম্বার দিলে এই অপূর্ব দৃষ্টি থেকে সে অবশ্যই বঞ্চিত হতো। মেয়েরা খুব বুদ্ধিমতী হয়। ফোন নাম্বার দিলে হয়তো ভাবতো কিপটে, নয় ভাবতো অন্য কোনো মতলব আছে। এই দৃষ্টি কপালে জুটত না। গুনগুন করে গান গাইতে গাইতে সিঞ্জন বাড়ি ফিরল। পরদিন নিজের কাজ শেষ হওয়ার পরও অনেকক্ষণ অফিসে থাকলো সিঞ্জন। রাত করে বেরোলো আগের দিনের সময় হিসেব করে। ভেবেছিল হিসেব ভুল হবে, কিন্তু তা হলো না। জীবনে বোধহয় এটাই নিয়ম। খানিকটা যাওয়ার পরই সে দেখতে পেল সেই মেয়ে ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। স্ট্যান্ডের ঝলমলে আলোয় তাকে আরও যেন ঝলমলে দেখাচ্ছে। দূর থেকে সিঞ্জনকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে এসে বলল, আপনার জন্যই ওয়েট করছি। বুক ধুক ধুক করে উঠল সিঞ্জনের। সে স্মার্ট, মেয়েদের ব্যাপারে ওস্তাদ না হলেও ঘাবড়ে যাওয়ার মতো ছেলে কিন্তু সে মোটেও নয়। কিন্তু সেদিন যেন অন্য রকম হলো। মনে হলো এই মেয়েটি তার কাছে শুধু একজন মেয়েই নয়, আরও একটু বেশি কিছু। নার্ভাস হেসে সিঞ্জন বলল, আপনি জানলেন কি করে আমি এখানে আসব? আমি অনেক কিছুই জানতে পারি, হাসি মুখে বলল কৃষ্ণচূড়া। তা আর কি জেনেছেন? কৃষ্ণচূড়া মিটিমিটি হেসে বলল, জেনেছি আপনি একজন নাইস পারসন, সুন্দর মানুষ। সিঞ্জন হেসে বলল, বাবা, মাত্র 20 টাকার জন্য নাইস পারসন জেনে গেলেন? 20 টাকা তো অনেক, 2 টাকার জন্যও বোঝা যায়। মানুষ চিনতে আমার ভুল হয় না, আমার সেন্সরগুলো খুব পাওয়ারফুল। সেন্সর? সেগুলো আবার কি? ভ্রু তুলল সিঞ্জন। মেয়েটা শুধু সুন্দরী নয়, মজার কথাও বলে। সেই কিছু না, ওসব বাদ দিন। ট্যাক্সি ধরবেন না, আমার সঙ্গে 1 কাপ কফি খাবেন, অবশ্য যদি আপনার কাছে সময় থাকে। টাকা ফিরিয়ে আপনাকে হার্ট করতে চাই না। ক্যান ইউ গিভ মি দ্য চান্স? কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগ। অন্যদিন হলেই রাতে কফি খেতে যাওয়ার কথা কল্পনাও করতে পারত না সিঞ্জন, কিন্তু সেদিন তার মনে হয়েছিল 1 কাপ কেন, এই মেয়ে চাইলে 10 কাপ কফিও সে অনায়াসে খেয়ে ফেলবে। চলুন কফি খাওয়া যাক। তা আপনার নামটা জানতে পারি কি? কৃষ্ণচূড়া। বাহ, খুব সুন্দর নাম তো। আরও একটা নাম আছে, কিন্তু সেটা কিন্তু ততটা সুন্দর নয়। ডাকনাম? কৃষ্ণচূড়া হেসে বলল, না, কোড নেম। শুনতে চাইবেন না? সিঞ্জন বলল, আপনি কিন্তু চমৎকার হেয়ালি করতে পারেন কৃষ্ণচূড়া, পাজলের মতো। আমি পাজল ভাঙতেও পারি। সিঞ্জনের মনে হলো এই সেই মেয়ে যার জন্য 24 বছর ধরে সে অপেক্ষা করেছে। সে প্রেমে পড়ে গেল। কিন্তু সেই কৃষ্ণচূড়া যে একটা ছোট বিষয় নিয়ে এমন বাড়াবাড়ি করবে কে জানত। সিঞ্জনের এবার বেশ বিরক্তই লাগছে, তবুও সে নিজেকে সামলে রাখল। হালকা গলায় বলল, ঠিক আছে, অনেক রাগ হয়েছে, এবার মুখ ঘোরাও তো, সুন্দর মুখটা অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। কৃষ্ণচূড়া মুখ না ঘুরিয়েই বলল, দেখার দরকার নেই। সিঞ্জন হেসে বলল, ঠিক আছে, দেখব না, এই আমি চোখ বুঝলাম, এবার তো মুখ ফেরাও। মুখ না ফিরেই কৃষ্ণচূড়া থমথমে গলায় বলল, কালকের ঘটনা আমি ভুলতে পারছি না। সিঞ্জন এবার নিজেকে সামলাতে পারল না, কাজ ঝাঁকিয়ে বলল, কি ছেলে মানুষের মতো কথা বলছো কৃষ্ণচূড়া? আমি কিছুই করিনি, যা করার তুমিই তো করলে। কিছু না করে দুম করে চলে গেলে। আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছিলাম? বাধ্য করেছি? তোমার ইচ্ছা নেই বুঝতে পেরে আমি থেমে গিয়েছিলাম, আমি তো আর প্রসিড করিনি। কৃষ্ণচূড়া এবার মুখ ফেরালো। সিঞ্জনের মনে হলো তাকে আজ সবচেয়ে বেশি সুন্দর লাগছে। কৃষ্ণচূড়া চোখ নামিয়ে খানিকটা অন্যমনস্ক গলায় বলল, প্রসিড করলে তোমারই সমস্যা হতো সিঞ্জন। কি যা তা বলছো কৃষ্ণচূড়া? আজকালকার দিনে এটা কোনো বিষয়? তুমি তো দেখছি ঠাকুরমা দিদিমাদের আমলে পড়ে আছো। কৃষ্ণচূড়া শুকনো হাসল। চোখ মুখের মতো তার দাঁতের সেটিংও চমৎকার, শুধু মুক্তোর মতো ঝকঝকে নয়।
মনে হয় কেউ যেন মেপে মেপে বসিয়ে দিয়েছে। তুমি বুঝতে পারছো না সিঞ্জন, বুঝতে পারবেও না। থাক, আমার আর বুঝে কাজ নেই। কালকের দিনটা এবার মাথা থেকে ঝেড়ে ফেলো তো দেখি। কাম অন কৃষ্ণচূড়া, আজ আমি আর অফিস যাব না ঠিক করেছি। চলো টুক করে কোথাও থেকে ঘুরে আসি। এই, গঙ্গায় নৌকো চড়বে? কৃষ্ণচূড়া নৌকো চড়ার প্রস্তাব শুনল বলে মনে হলো না। একই রকম বিষণ্ণ গলায় বলল, তুমি বুঝতে না পারলেও আমি বুঝতে পারছি। কালকের পর থেকেই বুঝতে পারছি। আমি তোমাকে আর ঠকাতে পারবো না সিঞ্জন। গত 3 মাসে আমি তোমার সঙ্গে বড্ড ইনভলভড হয়ে পড়েছিলাম। এটা মোটেও উচিত হয়নি। কপালের ওপরে পোড়া চুল সরালো কৃষ্ণচূড়া। সিঞ্জন লক্ষ্য করে দেখেছে এই কাজটা সে মাঝে মধ্যেই করে, কপাল থেকে চুল সরায়। এই সময় তাকে দারুণ লাগে। শরীরে কেমন যেন একটা শিরশিরানি হয়, ইচ্ছে করে ঝাঁপিয়ে পড়ে। সত্যি কথা বলতে কি গতকালের ঘটনাটা সেরকমই ছিল। আগে কোনো পরিকল্পনাও ছিল না। গত মাসে তার বস সৌম্যদা কোয়ার্টার পেয়েছে। রুবি পার্কের কাছে এক চমৎকার জায়গা। 3rd ফ্লোরে 2টো বড় বড় ঘর। দক্ষিণের জানলাটা খুললেই মস্ত একটা লেক। এতদিন সে কোয়ার্টার ফাঁকাই পড়েছিল। টুকটাক কাজকর্ম করে পাটনা থেকে মাকে আনতে গিয়েছে সৌম্যদা। এবার পাকাপাকিভাবেই সেটেল করবে। যাওয়ার আগে কোয়ার্টারের চাবি সিঞ্জনকে দিয়ে বলে গিয়েছে, একদিন অন্তত দেখে আসিস ফ্ল্যাটটা, ফাঁকাই পড়ে থাকবে কদিন, চিন্তা হয়। কাল সেই ফ্ল্যাটটা দেখতে গিয়েছিল সিঞ্জন। বেশিক্ষণ নয়, শুধু একটা বার ঢু মেরে আসা। কৃষ্ণচূড়াকে নিয়ে যাওয়ার কোনো কথাই ছিল না। কৃষ্ণচূড়াই জোর করল, বলল, যাই না, তোমার সঙ্গে খানিকটা বেড়ানো যাবে। ধুর, এটা আবার বেড়ানো নাকি? এই তো চৌকিদারি। দরজা জানালা বন্ধ আছে কিনা দেখেই চলে আসবো। কৃষ্ণচূড়া কৌতুক ভরা চোখে বলল, তাহলে আমিও দেখব দরজা জানালা বন্ধ আছে কিনা। আমি কি দেখতে পারি না? টেনিটুনেও দিতে পারি। আমার হাইড্রোলিক সিস্টেম এয়ার মাসেল তোমাদের চেয়েও ভালো। সিঞ্জন হেসে বলল, কি যে ঠাট্টা করো হেয়ালি রানী, বুঝতেও পারি না। না না, তোমার আর গিয়ে কোনো কাজ নেই। কৃষ্ণচূড়া ঠোঁট ফুলে জবাব দিল, ঠিক আছে, তোমার যখন আপত্তি। সিঞ্জন তাড়াতাড়ি বলে, দেখো দেখো কাণ্ড দেখো, আবার রাগ করলে তো। ঠিক আছে বাবা, চলো। জানালা বন্ধ কিনা দেখার বদলে ঘরে ঢুকে বেডরুমের জানালা খুলে দিল সিঞ্জন। লেকের বাতাস হু হু করে ঘরে ঢুকে পড়ল। জানালার কাছে একটা কৃষ্ণচূড়া গাছ ঝাপসা হয়ে আছে। ফুলে ফুলে সেই গাছ লাল হয়ে আছে। চুল এলোমেলো করে দেয় কৃষ্ণচূড়ার। সে হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলে, বিউটিফুল। এরপরে আর সিঞ্জন নিজেকে সামলাতে পারে না। সে এগিয়ে এসে কৃষ্ণচূড়ার 2টো গাল 2 হাতে আলতো করে ধরে। এগিয়ে আসে। কৃষ্ণচূড়া দ্রুত সরে যেতে চেষ্টা করে, পারে না। সিঞ্জন কাছে আসতেই থাকে। কৃষ্ণচূড়া বাধা দিতে থাকে। মুখ দিয়ে অস্ফুট আওয়াজ বের হয়। হাত দিয়ে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সিঞ্জনকে। ততক্ষণে সিঞ্জন আরও কাছে আসতে থাকে। কৃষ্ণচূড়া মুখ ঘুরে এপাশ ওপাশ করতে থাকে। সিঞ্জন যেন পাগলের মতো নিজেকে হারিয়ে ফেলে। গাঢ় গলায় ফিস ফিস করে বলতে থাকে, কৃষ্ণচূড়া, আমার কৃষ্ণচূড়া। ছিটকে সরে আসে সিঞ্জন। কৃষ্ণচূড়া তাকে ধাক্কা দিয়েছে। কৃষ্ণচূড়া দ্রুত হাতে অবিন্যস্ত জামা ঠিক করতে করতে বলে, আমি চলে যাব। কি হলো? অবাক হয়ে জিজ্ঞেস করলো সিঞ্জন। কিছু হয়নি, আমি চলে যাব। সরি কৃষ্ণচূড়া, হঠাৎ যে কি হলো? সিঞ্জন হাত তুলে শান্ত করার চেষ্টা করলো। বলল, কাম ডাউন কৃষ্ণচূড়া, ইটস ওকে, আই এম সরি। বলছি তো আমার ভুল হয়েছে। প্লিজ আমাকে ফিরে যেতে দাও, প্লিজ। নিজের মাথার চুল ঠিক করতে করতে সিঞ্জন বলে, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমিও তো যাব। আরে হঠাৎ যে কি হয়ে গেল? কৃষ্ণচূড়া আর উত্তর দেয় না। সে সিঞ্জনকে অবাক করে দিয়ে সত্যি সত্যি ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় একাই। লিফট ধরে সোজা নেমে আসে নিচে। হতভাগ সিঞ্জন নিচে নেমে কৃষ্ণচূড়াকে আর দেখতে পায় না। মেয়েটা গেল কোথায়? ভ্যানিশ হয়ে গেল নাকি? এরপর রাগ করবে না সিঞ্জন? প্রেমিকাকে একটু কাছে পাওয়ার অধিকারও কি তার নেই?
হ্যাঁ, অবশ্য কিছুটা বাড়াবাড়ি হয়েছে এটা সেও বিশ্বাস করে। ওরকম সময় কি সব কিছু হিসেব করে করা যায়? এর মধ্যে বোঝাবুঝির কি আছে? সে কফির মগ সরিয়ে রেখে বলল, তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না কৃষ্ণচূড়া। যদি মনে করো আমি বাড়াবাড়ি কিছু করেছি, আবারও বলছি আই অ্যাম সরি। কৃষ্ণচূড়া সিঞ্জনের চোখের ওপর থেকে চোখ রাখল, নরমভাবে একটু হাসল। সে হাসিতে আনন্দ নেই। বলল, তোমার সরি বলার দরকার নেই। সরি বলছি আমি। সরি সিঞ্জন, আমি অনেক পাজল ভাঙতে পারি, কিন্তু সবটা না। আমাকে ভুলে যাও। সিঞ্জন প্রায় আর্তনাদ করে উঠল। সে কি, কি বলছো তুমি পাগলের মতো? তুমি কি পাগল হয়ে গেলে? আর ইউ ম্যাড? এই সামান্য একটা ঘটনার জন্য? কৃষ্ণচূড়া কপালে পড়া চুল সরে ফিসফিস করে পড়ল, তোমার কাছে সামান্য হলেও আমার কাছে নয়। আমাকে মুখের ভাষা দেওয়া হয়েছে, শরীরের ভাষা দেওয়া হয়নি। এটা কতটা জরুরি এই কদিন বুঝিনি, গতকাল বুঝলাম। আমি তোমার শরীরের সঙ্গে কমিউনিকেট করতে পারলাম না, ইচ্ছে থাকা সত্ত্বেও পারলাম না। মানে? কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল কৃষ্ণচূড়া। সামান্য হাইয়ের মতো তুলল। মেয়েটা কি ক্লান্ত? সিঞ্জন অবাক হয়ে বসে রইল। কফির বিল মিটিয়ে দেওয়ার পর কৃষ্ণচূড়া বলল, তুমি কি আমাকে একটা ট্যাক্সি ধরে দেবে? আমার খুব ঘুম পাচ্ছে। দীর্ঘশ্বাস গোপন করে সিঞ্জন বলল, দেব। কৃষ্ণচূড়া হেসে বলল, ভাড়া দিয়ে দিতে হবে কিন্তু। রাজি তো? কফি শপ থেকে বেরিয়ে কৃষ্ণচূড়া তার গোলাপি রঙের ছোট্ট ছাতাটা খুলে মাথায় ধরল। সিঞ্জন পাশে হাঁটতে হাঁটতে বলল, তুমি কি আর একবার ভাবতে পারো না কৃষ্ণচূড়া? কৃষ্ণচূড়া মুখ ফিরিয়ে বলল, হুম, পারি না। সে ক্ষমতা আমার নেই, আমাকে দেওয়া হয়নি, তা নিয়ে ভাবতে পারি না। K6 মডেলকে পাওয়া গেল কাক ভরে। ইনস্টিটিউটের গেটের গায়ে হেলান দিয়ে চোখ বুজে বসেছিল, যেন ঘুমিয়ে পড়েছে। তার এয়ার মাসল, পিস্টন, চিপস, সেন্সর, হাইড্রোলিক সিস্টেম কোনোটাই কাজ করছে না। দেখেই বোঝা যাচ্ছে মডেল তার যাবতীয় ইনবিল্ট চার্জ ফুরিয়ে ফেলেছে। ডক্টর মণিময় সামন্ত খবর পেয়েই ছুটে এলেন।